ফ্ল্যাটে পৌঁছাতে নুরা এবং অহনা মনে মনে বেশ খুশি হলো। নুরা তো মনে মনে ঝিঙ্গালালা নাচ শুরু করে দিল। তার প্রিয় গায়ক এই ভোরবেলা এখন তার সামনে। ভাবা যায় কি ভাগ্য তার। রিয়াদের মেসেজ পাওয়ার পরও অহনা প্রথমে বিশ্বাস করেনি যে আহমেদ এই ফ্ল্যাটে আসছে, কিন্তু এখন আহমেদকে দেখে অহনা দ্রুতগতিতে রান্নাঘরে চলে গেল। 5 জনের রান্নার বদলে 6 জনের রান্না বসিয়ে দিল। মনে মনে বেশ খুশি হলো। কিছু একটা মনে করতে অহনা দ্রুতগতিতে ফোন বের করে কল করলো রাজিয়া রহমানকে। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। এত ভোরবেলা কল করার জন্য অনেক দুঃখিত। ঘুমাচ্ছিলেন বুঝি? রাজিয়া রহমান বরাবরই বেশ সকালবেলা ঘুম থেকে ওঠে, কারণ তাকেও তো তার রেস্তোরাঁটা খুলতে হয়। রাজিয়া রহমান এখন মাংস রান্না করছিল। অহনার কথা শুনে বলল, ঘুমাবো কেন? বিরক্ত করার কি হলো বোকামে? বলো কি বলবে। অহনা বেশ উৎফুল্লিত কণ্ঠে বলল, আন্টি, আপনার জন্য একটা অনেক বড় খুশির খবর আছে। রান্না প্রায় শেষ হলে অহনা, নুরা, রিয়াদ এবং নাহিদ উপস্থিত হলো ড্রয়িং রুমে। ফোন হাতে নিয়ে বসে থাকা আহমেদের সামনে। আহমেদ এখন অনলাইনে বিভিন্ন গাড়ির কালেকশন দেখছে। রোজার কথা অনুযায়ী সে আগের মতন ডার্ক ব্লু রঙেরই গাড়ি কিনবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তার কুইন মুখ ফুটে বলেছে, এটাই তো অনেক। আহমেদ এখন পারলে সব কটা গাড়ির সাথে সাথে তার সমস্ত কিছু নীল রঙের করে ফেলে। ফোন থেকে চোখ উঠিয়ে 4 জনকে ধারাবাহিকভাবে দাঁড়িয়ে থেকে আহমেদের ভ্রু কুঁচকে গেল। কি ব্যাপার, তোমরা এভাবে আমার সামনে ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? নুরা এবং নাহিদ অহনাকে ধাক্কা দিতে থাকলো, যার অর্থ তুই বল, তুই বল। অহনা ঠোঁট ভিজিয়ে বলল, স্যার, আসলে একটা কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলো। অহনা এবার আহমেদের সামনে সোফাতে বসে পড়ল। তার দেখা দেখি সবাই বসলো। এদিকে নাহিদ হাতে পানির বোতলও নিয়ে এসেছে। তার মন বলছে এখন এখানে যেসব কথাবার্তা হবে তাতে তার হার্ট ফেল করার সম্ভাবনা বেশি থাকবে। আহমেদ সবার দিকে তাকিয়ে বলল, তোমাদের মুখমণ্ডল এমন লোকাল বাসের মতো হয়ে আছে কেন? নাহিদ ফিসফিস করে বলল, স্যার আসতে ম্যাম ফ্রেশ হতে গিয়েছি বাথরুমে, ওই সুযোগে আপনার সাথে কথা বলতে আসলাম। ম্যামের সামনে বলা যাবে না, একটু আস্তে কথা বলুন, ম্যাম শুনতে পেলে বিপদ হয়ে যাবে। আহমেদও একবার উপরে তাকিয়ে তাদের মতো করে ফিসফিস করে বলল, কেন? তোমরা কি তোমাদের ম্যামের অজান্তে কোনো আগাম কুকাম সেরেছ? রিয়াদ বলে উঠল, না 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 স্যার, আস্তাগফিরুল্লাহ। কি যে বললেন, তেমন কিছু না, আমরা তো আপনার বিষয়েই কথা বলতে এসেছি। আহমেদ এবার সিরিয়াস হলো কে জানো? কি হয়েছে বলো তো? অহনা এবার বলে উঠল, স্যার, মানে বিষয়টা সত্যি কিনা জানি না, তবে সত্যি হবে হয়তো। মানে আমাদের ম্যাম তো বিয়ে করে ফেলেছে স্যার। আমাদের ম্যাম বিবাহিত। এখন আপনার কি হবে? সবাই ভেবেছিল এখনই আহমেদ চিৎকার দিয়ে উঠে বলবে, না এ হতে পারে না, রোজা এমন করতেই পারে না, সে শুধুই আমার। বাংলা সিনেমার মতো আহাজারি করতে থাকবে আহমেদ। কিন্তু আহমেদ তেমন কিছুই করলো না। হাতে থাকা ফোনটা সাইডে রেখে চোখ পিটপিট করে সবার দিকে তাকিয়ে বলল, এই তোমরা কিভাবে জানলে? নাহিদ এবার সিরিয়াস ভঙ্গিতে ফিসফিস করে বলল, সিক্রেট স্যার, ম্যামের পার্সোনাল ইনফোর ফাইল পেয়েছিলাম, লুকিয়ে দেখছি ম্যাম জানতে পারলে গুলি করে উড়িয়ে দেবে। তবে আমরা আপনাকে অনেক ভালোবাসি স্যার, তাই আপনাকে জানিয়ে রাখলাম। আপনি তো ম্যামকে ভালোবাসেন স্যার, কিন্তু এখন কি হবে? ম্যাম তো বিয়ে করে নিয়েছে, আপনার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। আহমেদের জবাব দেওয়ার আগে রিয়াদ বলে উঠল, তবে আপনি চিন্তা করবেন না স্যার, দরকার পড়লে আমরা ম্যামের বরকে খুন করে একদম গুম করে দিব। আপনি শুধু বলুন আপনি রাজি কিনা। ম্যামের এখানকার বরকে সরানোর দায়িত্ব আমাদের। আমরা সবাই খুব করে চাই ম্যামের সাথে আপনাকে বিয়ে হোক। আহমেদ মুস্কি আসলো। একটু এগিয়ে গিয়ে তাদের সবাইকে তর্জনী আঙুলের ইশারায় কাছে আসতে বলল। সোফায় বসে সবাই মাথাগুলো এগিয়ে দিল। আহমেদ এবার তাদের মতো করেই ফিসফিস করে বলে উঠল, একটা সিক্রেট কথা বলি, মিডিয়ার সামনে বলবে না, হ্যাঁ? কোনোভাবেই যেন এই কথাটা বাইরে না যায়, আমাদের মধ্যে থাকবে। সবাই মাথা নাড়ালো, যার অর্থ তারা বলবে না। আহমেদ নির্বিকার ভঙ্গিতে বলল, আমি নিজেও বিবাহিত। সবাই ঠোঁট গোল করে আনমনে বলল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু বিষয়টা মস্তিষ্কের স্নায়ুতে পৌঁছালে সবার মাথায় বাজ ভেঙে পড়ল। ফট করে সবাই আহমেদের মুখের দিকে তাকালো। রিয়াদের তো এক হাত বুকে চলে গেল।
এখনই মনে হয় অ্যাটাক ফ্যাটাক কিছু হয়ে যাবে। নাহিদ জানতো এমন কিছুই হবে। ঢকঢক করে হাতে থাকা বোতলে পানিগুলো খেয়ে নিল সে। নুরা কাতর চোখে তাকালো আহমেদের দিকে। এটা কি বলছেন স্যার? আপনিও? মানে আপনারা দুইজন দুইজনকে ঠকাচ্ছেন? আপনারা দুইজন বিবাহিত হওয়া সত্ত্বেও একে অপরকে? এটা কিভাবে সম্ভব স্যার? আমার কাছে এটা আপনার কাছে এটা মোটেও আশা করিনি। রিয়াদ তো মুখে কুলু পেটে বসে রইল। সে এখন আগে হিসাব মেলানোর চেষ্টা করছে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? আহমেদ নিজেও বিবাহিত, রোজাও বিবাহিত, কিন্তু তারা একে অপরকে ভালোবাসে। আস্তা গফিরুল্লাহ, তারা দুজনেই পরকীয়া করছে। এসব উল্টোপাল্টা চিন্তার মাঝেই অহনা বলে উঠল। আপনার বউ কোথায় স্যার? সে কি মারা গিয়েছে? স্যার বিশ্বাস করুন, আপনি আমাদের ম্যামের মতো এত ভালো বউ পাবেন না। যদিও ম্যাম একটু কঠিন, কিন্তু ভিতর থেকে অনেক নরম, অনেক ভালো মানুষ। আপনি যদি বিবাহিত হয়েও থাকেন, আপনার বউকে আপনি ডিভোর্স দিয়ে দিন স্যার। ম্যাম তো আপনাকে মনে মনে অনেক বেশি ভালোবাসে, সত্যি। আহমেদ নির্বিকার ভঙ্গিতে বলল। তা তো সম্ভব না। আমি তো আমার বউকে ভীষণ ভালোবাসি। সবার চোয়াল ঝুলে গেল। রিয়াদ এবার মুখ খুলল, একটু জোর গলায় বলল। কি বলেন স্যার? আপনি না ম্যামকে ভালোবাসেন, এখন আবার বলছেন আপনার বউকে ভালোবাসেন? এটা কোনো কথা? দুজনকে ভালোবাসা যায়? এতদিন তাহলে ম্যাম কি ভালোবাসা নাটক করছিলেন? আহমেদ আবারও ঝুঁকে গেল তাদের দিকে। আঙুলের ইশারায় আবারও কাছে আসতে বলল। সবাই আবারও সিরিয়াস ভঙ্গিতে আহমেদের কাছে মাথা এগিয়ে দিল। না জানি আবার কি শুনতে হয়। আহমেদ আবার ফিসফিস করে বলল। আর একটা সিক্রেট কথা বলি। সবাই ভয়ার্ত চোখে একে অপরের দিকে তাকিয়ে অসহায় মুখ নিয়ে মাথা জাগালো। আজকে তো তারা এসেছে এই সিক্রেট কথা শুনতে, মরে গেলেও আজকে শুনতে লাগবে। না শুনে কোনো উপায় নেই। আহমেদ বাঁকা হেসে বলে উঠল। কানাডা যাওয়ার আগে আমি তোমাদের ম্যামকেই বিয়ে করেছিলাম। তোমাদের ম্যামই আমার বউ। আহমেদের মুখ নিঃসৃত একটি বাক্যই যেন এমনভাবে উপস্থিত থাকা চারজনকে সজোরে আঘাত করলো, যেন কারো হাতে ধরা ভারী কিছু সজোরে তাদের মস্তিষ্কের ওপর পড়েছে। চোখের পলক ফেলতেও ভুলে গেল। কান্না না হাসি, রাগ না অবিশ্বাস, কিছু ঠিকমতো বোঝা গেল না। যেন মাটি নিচে থেকে আচমকাই পৃথিবী সরে গেল তার পায়ের তলা থেকে। নাহিদ তো সোফা থেকে পড়তে পড়তে নিজেকে সামলে নিয়েছে। চারজন যখন চোখ বড় করে আহমেদের দিকে তাকিয়ে রইল, তখন আহমেদ ধমকের স্বরে বলল। আমার ম্যামের আঙুলে বিয়ের আংটিটা দেখোনি নাকি? ও তো 3 বছরে একবারও আংটিটা খুলেনি। দেখোনি তোমরা? সবাই যন্ত্রের মতন মাথা নাড়ালো। হ্যাঁ, তারা তো রোজার আঙুলে অনেক সুন্দর একটা হীরের আংটি দেখেছে, কিন্তু সেই আংটি যে বিয়ের আংটি সেটা তো তারা জানে না। তারা শুধু জানতো এটি আহমেদ রোজাকে দিয়েছে। নুরা মনে মনে নিজেকে বাহবা দিল। সে তো এই আংটি দেখেই আরও বেশি কৌতূহলী হয়েছিল। আহমেদ দৃঢ় কণ্ঠে বলল। তাহলে তোমার ম্যামের পার্সোনাল ইনফোতে ম্যারিড লেখা থাকবে না তো কি উই ডুয়ার লেখা থাকবে? আমি কি মরে গিয়েছি নাকি? আচ্ছা। চারজন একে অপরের দিকে তাকিয়ে একসাথে জোরে বলে উঠল। মানে? আহমেদ এবার নির্বিকার ভঙ্গিতে আয়েশ করে সোফাতে গা এলিয়ে দিয়ে বলল। মানে হলো এই যে 3 বছর আগে আমাদের বিয়ে হয়ে গিয়েছে, সেই হিসেবে তোমার ম্যাম এবং আমি বিবাহিত। যদিও লুকিয়ে বিয়ে করেছি, কেউ জানে না। নুরা এক আঙুল তুলে কাপা কণ্ঠে বলল। তার মানে ম্যাম আগে থেকেই আপনার বউ? আহমেদ গর্বের সাথে মাথা নাড়ল। চারজন এবার একে অপরের দিকে হতভম্ব হয়ে তাকালো। রিয়াদ এবার একটু চিন্তিত স্বরে বলল। স্যার তাহলে এতদিন এসব করার কি দরকার ছিল? না মানে ম্যাম যেহেতু আপনার বউ, তাহলে তো আপনি ম্যামকে তুলে নিয়ে যেতেও পারতেন। শুধু শুধু ম্যামের রাগ ভাঙানোর চেষ্টা করছিলেন। আহমেদ এবার সিরিয়াস কণ্ঠে বলল। তোমার ম্যামকে তোমরা চেনো না? তোমাদের ম্যামকে আমি তুলে নিয়ে যাব, আর তোমাদের ম্যাম আমাকে বাঁচিয়ে রাখবে? তোমরা এটা ভাবলে কিভাবে? আমাকে তো বিনা কেরোসিনেই জ্বালিয়ে দিত। সবাই হ্যাঁসূচক মাথা নাড়ালো। আসলেই তো, ম্যামকে তো আবার জোর জবরদস্তি করে কিছু করা যায় না, না হলে কথায় কথায় গুলি করে। নুরা এবার একটু হাঁটু মুড়ে বসে বলল। স্যার কাহিনীটা বলুন তো, কিভাবে কি হলো? আর আপনারা যে বিয়ে করেছেন সেটা তো রাজিয়া আন্টি জানে না? আহমেদ বলল। আমরা যে বিয়ে করেছি সেটা আমি আর রোজা ছাড়া আর কেউ জানে না। মামুনিও জানে না, এমনকি রোজা নিজের বাবাকেও বলেনি।
আসলে কানাডা যাওয়ার আগে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম যে রোজা অনেক বিভ্রান্তিতে পড়ে গিয়েছিল। ওর মনে সবসময় ভয় থাকতো যে আমি ফিরে আসবো কিনা, অথবা আমি ওকে আবার আগের মতো ভালোবাসবো কিনা, এই নিয়ে অনেক চিন্তায় থাকতো। এই কারণেই আমি ভেবেছিলাম যে ওকে বিয়ে করেই যাব, অন্তত নিজের প্রশান্তির জন্য। সবার অজান্তে একদিন লুকিয়ে আমরা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করি। সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকলো আহমেদের কথা। আহমেদ আবারও বলল, তবে হ্যাঁ, আমাদের শরীয়ত মোতাবেক এখনও বিয়ে হয়নি, মানে কবুল বলে এখনও আমাদের বিয়ে হয়নি, যে কারণে এমনিতেও আবার বিয়ে করতে লাগবে। ওই সময় শুধুমাত্র আমি চেয়েছিলাম যে রোজা আমার স্ত্রী হয়ে থাকুক। আমি যেন এটাতে নিশ্চিন্ত থাকতে পারি যে ও হ্যাঁ, আমার স্ত্রী। কানাডাতে গিয়ে যাতে আমার মনে থাকে যে আমার একজন স্ত্রী আছে, যে আমার অপেক্ষায় নির্গম রাত পার করছে। এই কারণে মূলত বিয়ে করেছিলাম। সবাই এবার বেশ খুশি মনে শুনতে থাকলো। আহমেদ এবার অনেক দুঃখী স্বরে বলল, তবে কষ্টের কথা হচ্ছে এটা, তোমাদের ম্যাম ওই বিয়ে নাকি মানে না। লুকিয়ে বিয়ে করা কেউ জানে না, এই বিয়ের নাকি কোনো ভিত্তি নেই। আমিও বলেছি কোনো ব্যাপার না, আবার বিয়ে করব, সমস্যা কি? বউ তো একটাই, বিয়ে হাজারবার করা যাবে, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, তোমাদের ম্যাম মনে মনে যতই বলুক যে সে বিয়েটা মানে না, কিন্তু ও নিজেও মন থেকে বিয়েটা মানে। এ কারণেই সেই দিন থেকেই ও মেরিট হিসেবে সবাইকে পরিচয় দেয়। এমনকি আমার সাথে অভিমান করে থেকেও ও মানুষকে মেরিট বলে পরিচয় দিত, অথচ স্বামীর কোনো অধিকার সম্মান আমি পাই না। নাহিদ আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না স্যার, কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আহমেদ এবার গা ঝেড়ে বলল, আমিও জানি সব কিছু ঠিক হয়ে যাবে, আর সব কিছু ঠিক হয়ে গিয়েছে। আমি তো এই জন্য বেশি পেরা নিইনি তখন। আমি জানতাম ও কিছুই করতে পারবে না, ওই রাগ অভিমান পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। ও ইতিমধ্যে আমার স্ত্রী, এই জন্য নিশ্চিন্তে ছিলাম। ওই রাগ অভিমান করে কোনো লাভ নেই, দিন শেষে আমার স্ত্রী। একটু থেমে আহমেদ আবারও দৃঢ় কণ্ঠে বলে উঠল, খালি শরীয়ত মোতাবেক বিয়েটা হয়ে যেতে দাও না, তারপর দেখাবো কি মজা। অধিকার কি করে আদায় করে নিতে হয় সেটা এই সাদ আহমেদ রহমান খুব ভালো করে জানে। পুরোপুরি স্ত্রী হয়ে যাক, তারপর বোঝাবো কত ধানে কত চাল। সবাই ঠোঁট গোল করে ও বলল। অহনা বলে উঠল, ঠিক আছে স্যার, আমরা অপেক্ষায় থাকবো। স্যার বিশ্বাস করুন, আপনি যেদিন ম্যামকে কাবু করতে পারবেন সেদিন আমি আপনাকে কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। আহমেদ উৎফুল্লে বলল। তাই নাকি? রিয়াদ বলে উঠল, হ্যাঁ স্যার, ম্যামকে তো জীবনে দেখলাম না যে কাউকে ভয় পায়। তবে ম্যাম যদি আপনার কাছে কাবু হয়ে যায় স্যার, আপনি যা চাইবেন তাই হবে। আমি আপনাকে লং ড্রাইভে নিয়ে যাব। নুরা বলে উঠল, স্যার, আমি আপনাকে অনেক সুন্দর একটা গিফট দিব। নাহিদ মাথা চুলকে বলল, স্যার আমার তো কিছু নেই, আমি কি দিব আপনাকে? আহমেদ সিরিয়াস কণ্ঠে বলে উঠল, তোমার ম্যামের সাথে আমার পরিপূর্ণ বিয়ে হওয়ার পর আমার আর তোমার ম্যামের বাসর ঘরটা তুমি সাজাবে, অনেক সুন্দর করে সাজানো চাই। নাহিদ খুব খুশি হলো যেন। ঠিক আছে স্যার, আপনার বাসর ঘর খুব সুন্দর করে সাজাবো, এত সুন্দর করে সাজাবো যে আপনি ম্যামকে ছেড়ে শুধু বাসর ঘর দিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন। সবাই এই পর্যায়ে হেসে উঠল। রোজা কেবলই গোসল শেষ করে ভেজা দেহে তোয়ালে জড়িয়ে বাথরুম থেকে বেরোলো। ভেজা চুলের ফোঁটা ফোঁটা পানি তার ঘাড় বেয়ে গড়িয়ে পড়ছে। ঘরটা যেন হালকা একটা শীতলতার আভা পেয়েছে। রোজা চোখে মুখে সেই স্বাভাবিক দৃঢ়তা। রোজা আশেপাশে কোনো কিছু খেয়াল করেনি। নিজের মতো করে আয়নার কাছে গিয়ে তার চুল থেকে তোয়ালে খুলে ফেলে চুল মুছতে শুরু করলো। হঠাৎই আয়না দিয়ে বিছানার দিকে চোখ পড়তে তার চক্ষু চড়কগাছ। ফট করে পেছনে ঘুরে বিছানার দিকে তাকিয়ে দেখে আহমেদ শুয়ে আছে নির্বিকার ভঙ্গিতে। আহমেদের ঠোঁটে মুখে দুষ্টু হাসি। রোজার রুমে অন্য কারো এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি। কপালে সামান্য ভাঁজ পড়ে রোজার, ঠোঁটের কোণে রাগের সামান্য ছায়া। রোজা জোর কণ্ঠে বলে ওঠে, আপনি কি করছেন আপনি এখানে? আহমেদ একইভাবে নির্বিকার ভঙ্গিতে মুগ্ধ হয়ে তাকিয়ে বলে ওঠে, নিজের বউকে দেখতে এসেছিলাম, কিন্তু এসেছে বউকে এত হট অবস্থায় দেখতে পাবো তা ভাবিনি। রোজা রেগে আবারও কিছু বলতে গেলেই আহমেদের শেষের কথাটা তার স্নায়ুতে বেঁধে যায়। কান গরম হয়ে গেল তার।
রোজার খেয়াল হয় যে সে শুধুমাত্র একটা তোয়ালে জড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে সে আশেপাশে তাকিয়ে নিজের কাপড়গুলো খুঁজতে থাকে। আমার জামা কাপড় কোথায়? এখানে তো আমি দেখেছিলাম। আহমেদ নিজের হাতের উপরে উঠে রোজাকে বলে। তুমি কি এগুলো খুঁজছো মাই কুইন? আহমেদের হাতে নিজের কাপড় দেখে রোজা নিজেকে ধাতস্থ করে হাত পেতে বলে। ওগুলো দিন, কাপড় দিন আমার। আহমেদ মিষ্টি হেসে বলে। দিতে ইচ্ছে করছে না মাই কুইন, এভাবেই ভালো লাগছে তোমায়, এভাবেই থাকো। আমি একটু দেখি, কিছু তো করতে দেবে না, দেখেই মন ভরাই। আসলেই আগের থেকে বেশি হট হয়ে গিয়েছো তুমি, সিরিয়াসলি। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তাড়াতাড়ি কাপড় দিন আমার। একদম ঝামেলা করবেন না, গুলি করে পেট ফুটো করে দেব। রোজার কণ্ঠস্বরে ছিল দৃঢ়তা, কিন্তু সেই তোয়ালের কারণে সে নিজেই কিছুটা অস্বস্তিতে পড়ে গেছে। আহমেদ যেন কিছুই শুনতে পায়নি, এক হাত মাথার নিচে রেখে শুয়ে আছে, মুখে মৃদু হাসি। রোজার চোখে সেই কঠোরতা যেন কিছুটা ঠোঁটে এসে ঠেকেছে। তার রাগ আর একটু বাড়ে, কিন্তু আহমেদ যেন সব উপেক্ষা করে কেবল তাকিয়ে থাকে। আহমেদের দৃষ্টিতে রোজার আরও অস্বস্তি বাড়ে, আরও জোরে চেপে ধরে নিজের গায়ে থাকা তোয়ালেটা। রোজার মধ্যে অস্বস্তি ফুটে উঠেছে। আহমেদ নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে। আজই মনে হচ্ছে আহনার কাছ থেকে কাচ্চি বিরিয়ানিটা পেয়ে যাব। এই কথার মানে বুঝতে পারল না রোজা। আহমেদ মুচকি এসে বলল। না মানে তোমার দুর্বলতাটা ধরতে পেরেছি তো, এবার তোমাকে কাবু করাটা সহজ হবে। রোজার কানে কোনো কথাই যাচ্ছে না, সে নিজের তোয়ালে সামলাতে ব্যস্ত। কোনোভাবে তোয়ালে ছাড়া যাবে না, খুলে গেলে সব শেষ। রোজার অস্বস্তি দেখে আহমেদের বেশ হাসি পেল। সে জানে যে রোজা নিজের অস্বস্তি লুকানোর চেষ্টায় আছে, কিন্তু এমন অবস্থায় রোজাকে দেখে যে অনুভূতি আহমেদের মধ্যে জেগেছে সেটাকে দমন করতে পারছে না। ঠিক আছে, এসো কাপড় নিয়ে যাও, বেশিক্ষণ এভাবে থাকলে আবার ঠান্ডা লেগে যাবে। আহমেদ মৃদু হেসে হাতে থাকা কাপড় বাড়িয়ে দিল। রোজার চোখে রাগের ঝিলিক ফুটে উঠল। একদম চালাকি করবেন না, কাছে যেতে পারবো না আমি। কাপড় ছুঁড়ে মারুন আপনি, আমি ধরে নেব। সে কঠোর স্বরে বলল, যদিও ভেতরে ভেতরে সে নিজেও কিছুটা অস্বস্তি বোধ করছিল। আহমেদ এবার বিছানা থেকে উঠে পড়ল। রোজা যেন বেশ ভয় পেল, দৃঢ় কিন্তু কাপা কণ্ঠে বলল। এই, আপনি উঠলেন কেন? ওইখানে থাকুন। আজও আবার কাছে আসছেন কেন? কাছে আসবেন না, খবরদার। আহমেদ অবাক হওয়ার ভান ধরে বলল। আরে বাহ, তুমি আমাকে ভয় পাচ্ছ মাই কুইন? ভাবা যায় সিক্রেট আন্ডার কভার টিম লিডার যে রোজা আমাকে ভয় পাচ্ছে। তাও কতদিন পর তোমার ভয়ের তো মুখ দেখলাম। অবশেষে তোমার দুর্বলতা ধরতে পারলাম আমি। পাবলিক জানতে পারলে তো তোমার বয়কট করবে রোজা, আর ক্রিমিনালরা জানতে পারলে তো আমাকে তাদের সুরক্ষার জন্য তুলে নিয়ে যাবে। রোজা মুখটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে, তবে সে নিজের দৃঢ়তা হারালো না। শুনুন, আমি অনুরোধ করছি, কাপড়গুলো দিয়ে দিন প্লিজ। আমার দেরি হয়ে যাচ্ছে, আকরাম চৌধুরীর সাথে দেখা করতে যেতে হবে। আজ অনেক কাজ আছে। আহমেদ কিছু একটা ভেবে বলল। ঠিক আছে, দিচ্ছি, তবে একটা শর্ত আছে। রোজা ভ্রুকুচকে বলল। কি শর্ত? আমাকেও নিয়ে যেতে হবে, আমিও তোমার সাথে ওই আকরাম চৌধুরীর সাথে দেখা করতে যাব। রোজা ভাবলো এখনই না বলে উঠবে। এসব অফিসিয়াল কাজে এই লোককে নিয়ে গিয়ে সে কি করবে, কিন্তু এই লোককে বিশ্বাস নেই, বলা তো যায় না। এখনই অভদ্রের মতন অন্য একটা শর্ত দিয়ে বসলো, একটা চুমু দিতে হবে। তখন রোজা কি করবে? তার থেকে এই শর্তই মেনে নেওয়া শ্রেয়। রোজা স্বাভাবিকভাবে বলল। ঠিক আছে, মানলাম, তাই হবে। নিয়ে যাব আপনাকে, এবার তো দিন। হঠাৎ করে আহমেদ বেশ ভদ্রলোকে রূপান্তরিত হলো। রোজার পেতে রাখা হাতে সুশীলভাবে কাপড় দিয়ে দিল। কাপড় হাতে পাওয়ার সাথে সাথে রোজা ছিটকে সরে এলো আহমেদের থেকে। আহমেদ মৃদু হেসে আবারও বিছানার দিকে ফিরে এলো। রোজার এবার আতকে উঠে বলল। কি ব্যাপার? আহমেদ বিছানায় বসে না বুঝে বলল। কি? রোজা দাঁত খিচে বলল। আপনি যাচ্ছেন না কেন? আমি তো চেঞ্জ করব। আহমেদ এবার বিছানায় শুয়ে সিরিয়াস ভঙ্গিতে মৃদু হেসে বলল। কাপড় চেয়েছিলে দিয়েছি, তাও দিতাম না, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না বলে দিয়ে দিলাম। এখন কিছু উল্টাপাল্টা করলে তো আবার আমাকে অসভ্য নির্লজ্জ বলে থাকবে। এই কারণে ভদ্রলোকের মতো দিয়ে দিলাম কাপড়। কিন্তু আমাকে বাইরে বের হয়ে যেতে হবে, তা তো বলোনি মাই কুইন। আহমেদের ঠোঁটের কোণে খেলা করা সেই মৃদু হাসি যেন
রোজার গোপন অনুভূতিকে কাঁপিয়ে দিল। রোজা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকলো, তার চোখে রাগ আর লজ্জার মিশ্রণ, কিন্তু তার ভেতরে কোথাও একটা অদ্ভুত শিহরণ কাজ করছিল। এই লোক শুধু শুধু তার সময় নষ্ট করছে। রোজা এবার নিজেকে ধাতস্থ করে ধীর কণ্ঠে বলল। দেখুন। আহমেদ ফটাফট বলে উঠল। দেখতে তো যাচ্ছিলাম, তুমি আর দেখতে দিলে কই? যদিও আমি অনেক ভদ্র একজন মানুষ, তাই একেবারে বাসর রাতে ভালো করে দেখবো বলে পরিকল্পনা করেছি। রোজার কান গরম হয়ে গেল, জোর গলায় বলে উঠল। ছি, অশ্লীল। বলে রোজা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল। আহমেদ চোখে একটু চমক নিয়ে উঠে বসলো, যেন বেশ অবাক হচ্ছে। নির্বিকার ভঙ্গিতে বলল। যা বাবা, এত বড় অপমান এভাবে মুখের সামনে ঠাস করে দরজা লাগালো। ঠিক আছে, মনে রাখলাম। আমিও বাসর ঘরে ঢুকে এভাবে দরজা আটকে তোমাকে চমকে দেব, এরপর তোমার কাছে যাব। একটু থেমে আহমেদ আবারও বলল। আমি তো আবার অনেক দয়ালু মানুষ, তোমাকে তো বাসর ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকাতে পারবো না। না হলে আমি বাসর করব কার সাথে? এভাবেই তো আমার নিজের কলেজে কেঁপে উঠছে। ঠিকভাবে তৈরি হয়ে নিয়ে রোজা মাত্রই আবারও বাথরুম থেকে বের হলো, কিন্তু এবার তার মেজাজটা চরম পর্যায়ে খারাপ হয়ে গেল। এই লোকটা এখনও তার বিছানায় আয়েশ করে শুয়ে আছে, পায়ের ওপর পা তুলে এমনভাবে আছে যেন সে কোনো দেশের রাজা বাদশাহ। অবশ্য নিজেকে তো সে রাজা বাদশাই মনে করে, নাহলে আবার রোজাকে মাই কুইন বলে ডাকে নাকি? মুখ কুঁচকে রোজা ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল। আপনি এখন যাননি কেন? আহমেদ চোখ বন্ধ করে শুয়েছিল। রোজার আগমনে চোখ খুলে বলল। আজব ব্যাপার, কোথায় যাব? তো কি এখানে আমার ঘরে থাকার পরিকল্পনা করছেন? আহমেদ নির্বিকার ভঙ্গিতে বলল। ছি রোজা, এভাবে বলতে হয় না। এভাবে কেউ স্বামীর সাথে ঘর আলাদা করে ভাগাভাগি করে? এভাবে নিচু মন মানসিকতার মানুষের মতো আমার তোমার করতে নেই। যেটা আমার সেটা তোমার, আবার যেটা তোমার সেটা আমার। রোজা হাতে ঘড়ি পড়তে পড়তে ভ্রু কুচকে তাকিয়ে বলে উঠল। এইসব গাঁজাখুরি আলাপ বাদ দিন। আমার সাথে যদি সত্যি যেতে চান তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আর যেতে না চাইলে দ্রুত বিদায়ী হন এই ঘর থেকে। আহমেদ ভাব নিয়ে বলে উঠল। তোমার কি মনে হয় আমি কি গায়ক থেকে নায়ক হতে পারি না? আমি একজন সেলিব্রিটি মানুষ, আমি সব সময় তৈরি থাকি। দেখো কত হ্যান্ডসাম লাগছে আমাকে। রোজা বিছানার দিকে তাকিয়ে আহমেদকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল, এরপরে বাঁকা হেসে বলল। হুম, খুব হ্যান্ডসাম লাগছে। এতটাই হ্যান্ডসাম লাগছে যে আমার আপনাকে দেখতে ইচ্ছে করছে না। আহমেদের যেন গায়ে লাগলো না রোজার কথা। রোজা ঘড়ি পরে কোট পরতে পরতে কিছু একটা ভেবে ফট করে তাকালো আহমেদের দিকে। আহমেদ ততক্ষণে এগিয়ে এসে নিজেকে আয়নায় দেখতে ব্যস্ত। চুলগুলো ঠিক করে হাতের ঘড়িটাও ঠিক করে নিল সে। মনে মনে বলে উঠল। আমি নিশ্চিত রোজার চোখে সমস্যা আছে। মনে হয় আমি চলে যাওয়ার পর ঠিকমতো ছোটো মাছ খাইনি। না হলে আমার মতো হ্যান্ডসাম ছেলেকে কেউ কিভাবে বলে যে আমি হ্যান্ডসাম নই? রোজা ফট করে আহমেদের দিকে তাকিয়ে বলল। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো। আমি তো গোসলে যাওয়ার আগে দরজাটা ঠিক মতো লক করে রেখেছিলাম, আপনি ভেতরে ঢুকলেন কি করে? আহমেদ রোজার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল। তোমার মনটাও তো একদম হাই কোয়ালিটি সিকিউরিটি দিয়ে লক করা ছিল মাই কুইন। তাও তো অনায়াসেই তোমার মনে ঢুকে যেতে পেরেছি আমি। এই দরজা আর এমন কি? রোজা এবারও দীর্ঘশ্বাস ফেলল। এই লোকের থেকে কখনোই সোজা প্রশ্নের সোজা উত্তর আশা করা যায় না, আশা করাই বৃথা। রোজা এবার সব কিছু ঠিকঠাক করে চুলটা বেঁধে নিল, এরপরে বলল। চলুন, দেরি হয়ে যাচ্ছে। রোজা এগোতে নিলেই আহমেদ হঠাৎ করে তার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ করে এভাবে হাতে টান পড়ায় রোজা চমকে যায়। কি করছেনটা কি? আবার অসভ্যতামি শুরু করেছেন? হাত ছাড়ুন। আহমেদ এবার ভদ্র মানুষের মতন রোজার হাত ছেড়ে দিল। রোজা মনে মনে বেশ অবাক হয়ে গেল। লোকটা একবার বলাতেই ছেড়ে দিল, এত ভালো কিভাবে হয়ে গেল? কিন্তু উপরওয়ালা বোধহয় চাইল না যে রোজা আহমেদকে ভালো বলুক। ন্যানো সেকেন্ডের মধ্যেই আহমেদ এবার রোজার কোমর পেঁচিয়ে ধরে নিল। নিজের কোমরে আহমেদের অনাকাঙ্ক্ষিত স্পর্শে রোজা এবার কেঁপে উঠল। তার দুহাত আপনা আপনি আহমেদের শার্টের কলার চেপে ধরল। কোনোভাবে নিজেকে ধাতস্থ করে রোজা এবার অন্যদিকে তাকিয়ে বলল। ছাড়ুন। এভাবে অসভ্যের মতো কোমর ধরেছেন কিসের জন্য? আহমেদ কিছুক্ষণ নেশা ভরা চোখে তাকিয়ে রইল রোজার দিকে, এরপরে কাতর কণ্ঠে বলল।
তুমি এমন এমন কেন হয়ে গেলে মাই কুইন? আগে তো কখনো এমন করতে না। আগে তো আমি তোমার হাতটা ধরলে পর্যন্ত লজ্জায় মিয়ে পড়তে, আমাকে তো পাগলের মতো ভালোবাসতে। আর এখন তোমার কাছে আছে দেখে ধমকাচ্ছ। সব কিছু জানার পরেও এখনও আমার সাথে এমন ব্যবহার করছো, এটা কি ঠিক? রোজা অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। এই লোকের কথার জালে সে বরাবরই ফেসে যায়। এমনভাবে আকুতি ভরা কণ্ঠে কথা বলে যে রোজার মন আপনা আপনি গলে যায়। রোজা নিজেও জানে সে আহমেদের সাথে কতটা খারাপ ব্যবহার করেছে। তার নিজেরও খুব খারাপ লাগছে, বুকটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। সে নিরুপায়। সে এখন আর 5টা প্রেমিকার মতো নিজের ভালোবাসা প্রকাশ করতে পারবে না, আর 5টা প্রেমিকের মতো চেঁচিয়ে বলতে পারবে না যে হ্যাঁ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। তাকে গোপনে ভালোবেসে যেতে হবে। রোজা এবার অস্বস্তির চোখ নিয়ে আহমেদের দিকে তাকিয়ে বলল, আমি আমি একদম বদলে যাইনি। আপনি আমাকে ভুল বুঝছেন। জাবেদ রায়নের বিষয়টা মাথায় আগুন ধরিয়ে দিচ্ছে। আপনি তো জানেনই যে এখন সারাদিন বিভিন্ন কেস সলভ করতে গিয়ে আমার মাথা ঠিক থাকে না। আপনার সাথে খারাপ ব্যবহার করতে চাইনি আমি, সরি। আহমেদ মুচকি এসে বলল, আজকাল বেশ ভালোই সরি বলতে শিখেছ। কথায় কথায় সরি বলছো। এরকম করেই চুমো খাওয়াটা শিখে নেবে। কথায় কথায় যেন চুমো খেতে পারো। রোজা এবার গরম চোখে তাকালো আহমেদের দিকে। এক্ষুনি না এই লোকটা সিরিয়াস হয়ে গিয়েছিল, এখন আবারও আগের মতো শুরু করে দিল। এই লোকের সাথে থাকলে রোজার কান সবসময় গরম হয়ে যায়। এত নির্লজ্জ কথাবার্তা কোথা থেকে শিখে আসলো সে ভেবে পায় না। চাকরিতে জয়েন হওয়ার পর তো রোজাও অনেক দেশে বিভিন্ন কাজে গিয়েছে। কই, রোজা তো বিদেশে গিয়ে এসব শিখে আসেনি। তাহলে কি এই লোকটাকে কানরাতে গিয়ে নির্লজ্জ কথাবার্তা বলার ট্রেনিং নিয়ে এসেছে? আহমেদ এবার কোনো কথাবার্তা ছাড়াই টুপ করে রোজার কপালে চুমু খেয়ে নেয়। এরপরে রোজার দিকে তাকিয়ে বলে, ঠোঁটে তো চুমো খেতে দেবে না, আর তোমার এই তেতো জ্বলন্ত ঠোঁট দুটোতে চুমো খাওয়ার ইচ্ছেও নেই আমার। রোজার বুক ফুঁসকে গেল। তার ঠোঁটকে এত বড় অপমান! আহমেদ আবারও বলে উঠল, আগে তোমার ঠোঁট দুটো দেখে মিষ্টি মনে হতো, গোলাপের পাপড়ে ছিল, আর এখন ক্যাকটাসের মতো। সব সময় খালি এই ঠোঁট দুটো দিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে ভিলেনের মতো কথাবার্তা বলো, এই কারণে এত তেতো মনে হয়। রোজা কটমট করে তাকালেই আহমেদ আবারও বলে ওঠে, যেদিন আমাদের শরীয়ত মোতাবেক বিয়ে হয়ে যাবে এবং তুমি আগের মতো আমার সাথে ভালোবেসে মিষ্টি করে কথা বলবে, সেদিন তোমার ঠোঁটে একটা বড় করে চুমো খাবো। আহমেদ গাড়ি চালাচ্ছে। পাশে বসে রোজা অনবরত কাউকে ফোন করার চেষ্টা করছে। আহমেদ বেশ অনেকক্ষণ ধরে দেখছে রোজার ফোন নিয়ে অস্থিরতা। মেয়েটা ফোন নিয়ে খালি বারবার কলের ওপর কল করে যাচ্ছে। আহমেদ এবার অসহায় কণ্ঠে বলে উঠল, যেভাবে তুমি ফোনের দিকে নজর দিচ্ছ, সেভাবে ফোনের জন্য তোমার অস্থিরতা আলোর গতিতে বাড়ছে। সেভাবে যদি আমার প্রতি একটুখানি অস্থিরতা থাকতো, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। রোজা ভ্রু কুচকে তাকিয়ে বলল, মানে আমাকে আর কুমার থাকতে হতো না। ভাবা যায় 3 বছর আগে বিয়ে করেছি, অথচ এখনও আমি কুমার। মিডিয়ার লোকজন শুনলে তো আমাকে তাৎক্ষণিক বয়কট করবে, আর আমার ফ্যান ফলোয়ার্স শুনলে তো তারা আমাকে দুর্বল ভেবে কলিকাতা হারবাল খাওয়ার পরামর্শ দেবে। ছি! রোজা বিরক্তিতে চোখ ফিরিয়ে নিল। কেন যে সে ভেবেছিল যে এই লোকটা হয়তোবা এখন কোনো সিরিয়াস কথা বলবে, কিন্তু কিছু একটা মাথায় আসতেই ফট করে রোজা আহমেদের দিকে তাকিয়ে বলল, এই এক সেকেন্ড, আমি সকাল থেকে খেয়াল করছি আপনি বারবার বিয়ে বউ এসব করছেন। কিসের জন্য বলুন তো? বারবার এসব বলে কি প্রমাণ করতে চাইছেন? আমাদের 3 বছর আগে বিয়ে হয়ে গিয়েছে। দেয়ালেরও কান থাকে। আর একটা কথা ভালো করে মনোযোগ দিয়ে কানের মধ্যে ঢুকিয়ে রাখুন, আমাদের কোনো রকম বিয়ে হয়নি। ওই বিয়ে আমি মানি না। আহমেদ ফট করে বলে উঠল। কিন্তু তুমি তো সাইন করেছিলে রোজা। রোজা এবার কটমট করে তাকিয়ে বলল, হ্যাঁ করেছি, সাইন করেছি। আমাদের বিয়েও হয়েছে, কিন্তু আমাদের বিয়েটা এখনো বৈধ হয়ে ওঠেনি, বুঝেছেন? আমি আপনাকে একটা কথা বলে রাখি, আমি কোথাও একটা শুনেছি আমাদের ধর্মে অভিভাবক ব্যতীত বিয়ে করলে সেই বিয়ে জায়েজ হয় না। আহমেদ আবারও বলে উঠল, আমি তো এই কারণে তোমাকে শরীয়ত মোতাবেক বিয়ে করিনি। আমাদের তো ধর্মীয় মতে বিয়েটা হয়নি রোজা, এই কারণে তো শুধু রেজিস্ট্রি করে বিয়ে করেছি। রোজার এবার কোনো মতে বলে উঠল,
যা হয়েছে হয়েছে, এইসব ভুলে যান। আর এগুলো কথা ভুলেও মুখে আনবেন না। কেউ জানতে পারলে বিপদ, বিশেষ করে মামুনি জানতে পারলে আমাদেরকে কখনো ক্ষমা করবে না। আহমেদ নির্বিকার ভঙ্গিতে বলল। মামুনিকে আমি এখনও এমনিতেও বলবো না, কিন্তু যেহেতু তোমার টিমের সবাই এখন জেনে গিয়েছে, তাহলে আমি আর কেন মুখ বন্ধ রাখবো? অনেক কষ্ট করে মুখ বন্ধ রেখেছিলাম এতদিন। ভাবছি কয়েক মাসের মধ্যে মিডিয়াতে জানিয়ে দেব। রোজা এবার চমকে তাকালো আহমেদের দিকে। আমার টিমের সবাই জানতে পেরেছে মানে? আহমেদ বাঁকা হেসে বলল। মানে তোমার টিমের সবাই জানতে পেরে গিয়েছে যে তুমি আমার বউ। রোজা এখনো অবাক হয়ে তাকিয়ে রয়েছে আহমেদের দিকে। তার টিমের সবাই জানতে পেরে গেছে মানে কি? তারা জানবে কিভাবে? 3 বছরে একবারও এসব শব্দ উচ্চারণ করেনি রোজা। অবাকের চূড়ান্ত পর্যায়ে থাকা রোজার দিকে তাকিয়ে আহমেদ এবার বলে উঠল। তুমি কি সবাইকে বোকা ভাবো? নিজের পার্সোনাল ইনফোর ফাইলে ওদেরকে দিয়ে গোছাতে দেবে, আর তোমার ম্যারিটাল স্ট্যাটাসের দিকে তাদের নজর পড়বে না? তা কি করে ভাবলে তুমি? রোজা এবার চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করলো, সিটে মাথাটা এলিয়ে দিল। আহমেদ সামনের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল। ওদেরকে কিছু বলো না, ওরা এমনিতেই ভয় পেয়ে গিয়েছে। আর তাছাড়া ফাইলের সবার চোখ পড়তেই পারে, এতে কারো দোষ নেই। আহমেদের কথায় রোজা ছোট্ট করে বলে উঠল। আচ্ছা। একটু পর রোজা আবার বলে উঠল। ওরা যদি মামুনিকে বলে দেয়? আহমেদ গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে বলল। উফ, হুম, বলবে না। আমি কাউকে জানাতে নিষেধ করেছি। প্রথমে একটু চমকে গেলেও এখন রোজা নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করছে। সত্যি কখনো ঢেকে রাখা যায় না, একদিন না একদিন সবাই জানতে পারতই। তাই এই নিয়ে রোজা বেশি বাড়াবাড়ি করবে না। কেউ যদি নিজে থেকে জানতে পারে তাহলে জানুক, তবে সময় আসলে যারা জানে না তাদেরকে রোজা ও আহমেদ নিজ দায়িত্বে জানিয়ে দেবে। কিন্তু তার অনুমতি ব্যতীত তার পার্সোনাল ইনফরমার ফাইলে খুঁটিনাটি পর্যবেক্ষণ করার জন্য ওদের সবাইকে একটা ছোটোখাটো শাস্তি দেবে বলে রোজা ভেবে রাখল। দপদপ করে আগুন জ্বলছে আহমেদের মাথায়। তার এখন ইচ্ছে করছে কচু গাছের সাথে ফাঁসি দিতে। সে যে কিভাবে রোজার ফাঁদে পা দিল সেটা সে নিজেই এখনো ভেবে পাচ্ছে না। নিজের মাথাটা দেওয়ালে ঠুকতে পারলে ভালো হতো। রোজা আজও নিজের কাজের প্রতি যতটা নিবেদন, ততটাই আহমেদের প্রতি এক ধরনের চাপা ভালোবাসা লুকিয়ে রাখে। আহমেদ, যার হাস্যকর ও দুষ্টুমি সবসময় রোজাকে বিরক্ত করার চেষ্টা করে, আজও তার থেকে কোনো সুযোগ মিস করেনি। আহমেদ রোজার সাথে ব্যুরোতে যাওয়ার জন্য জোর করেই গাড়িতে উঠে বসেছিল। একটু আগের ঘটে যাওয়া ঘটনার জন্য আহমেদের মেজাজটা চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। সে একজন জনপ্রিয় মিডিয়া পার্সোনালিটি হয়ে কিভাবে এই মেয়েটার ফাঁদে পা দেয়, ছি, ভেবেই মাথা কেটে যাচ্ছে আহমেদের। একটু আগেই তারা সিআইডি ব্যুরোতে এসে পৌঁছে গেছে, কিন্তু আহমেদ যখন উৎফুল্লিত মন নিয়ে গাড়ি থেকে নামতে যাবে তখন রোজা হঠাৎ করে তাকে আটকে দিল এবং বলে উঠল। আপনি যাবেন না, আপনার ওখানে যাওয়ার কোনো দরকার নেই। চুপচাপ বসে থাকুন, আমি কাজ করে 5 মিনিটের মধ্যে চলে আসছি। কিন্তু আহমেদ নিজেও নাছোড়বান্ধা, সে রোজার সাথেই যাবে। আজ রোজার সাথে যাওয়ার জন্য সে মুখে মাস্ক লাগিয়ে এসেছে, যাতে কেউ চিনতে না পারে। শুধুমাত্র আকরাম চৌধুরী জানে যে আহমেদের সাথে রোজার একটা ভালো সম্পর্ক রয়েছে। এই কারণে আহমেদকে এখানে দেখে আকরাম চৌধুরী কোনোভাবেই অবাক হবে না, কিন্তু বাকি স্টাফদের জন্য সে মাস্ক লাগিয়ে এসেছে। রোজা যখন বুঝতে পারল আহমেদ এত সহজে হার মানবে না, তখন কৌশলের আশ্রয় নিল। গাড়ি থেকে নামতে নামতেই দরজা বন্ধ করে লক করে দিয়ে আহমেদকে ভেতরে আটকে রেখে নিজেই হেঁটে ব্যুরোর দিকে চলে গেল। আহমেদ বনে গেল। চোখের পলকের মধ্যে কি হয়ে গেল বুঝতে পারল না। এটা কি হলো? রোজা নিজে মুচকি হাসিটা আড়াল করলো। রোজা বাইরে থেকে যতই কঠোর লাগুক, তার ভেতরে কেমন যেন একটা প্রশান্তি। কিন্তু আহমেদ, সে মুখ ফুলিয়ে গাড়ির মধ্যে বসে রইল। অভিমান আর রাগ মেশানো মেজাজে মনে মনে ঠিক করে ফেলল সে রাগ দেখিয়ে রোজাকে শায়েস্তা করবেই। সময় গড়িয়ে গেল, কিন্তু আহমেদ তার জায়গা থেকে নড়ল না। রোজার ফেরার জন্য অপেক্ষা করতে করতে সে ভাবল, মাই কুইন, আমার সাথে এত বড় বেইমানি করলে তো ঠিক আছে। বেইমানি কাকে বলে, কত প্রকার ও কি, এবার আমি তোমাকে বোঝাবো। ফিরে আসো খালি। তবে এখন যদি বোঝাতে না পারি তাহলে বাসর রাতে হারে হারে ঠিকই বুঝিয়ে দেব। ম্যাম, আপনার জীবনে ঝুঁকি রয়েছে। খুব দৃঢ় কণ্ঠে বলে উঠল আকরাম চৌধুরী।
রোজার জায়গায় অন্য কেউ থাকলে নিজের জীবনের ঝুঁকি আছে কথাটা শোনা মাত্র ভয় পেত। তবে রোজার মধ্যে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। সে স্বাভাবিকভাবেই বলে উঠল, যেদিন থেকে ডিপার্টমেন্টে জয়েন করেছি সেদিন থেকে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়েছি। আপনি আমাকে বারবার এইসব বলে কি বোঝাতে ট্রাই করছেন? আকরাম চৌধুরী নীরব থাকলেন। একটু থেমে রোজা আবারও বলল, আপনার কি মনে হয় আমি জীবন হারানোর ভয় পাই? আকরাম চৌধুরী আবারও বোঝানো ভঙ্গিতে বললেন, ম্যাম বিষয়টা বোঝার চেষ্টা করুন, দেনে বুঝে নরকে যাবেন না। আপনি একা কিছুই করতে পারবেন না, বিশ্বাস করুন। আপনার জীবনে চরম ঝুঁকি আছে ম্যাম। আর বিশেষ করে রোজা ভ্রু কুঁচকে বলল। বিশেষ করে? আকরাম চৌধুরী একটু অস্বস্তিকর ভঙ্গিতে বলল, আপনার পরিবারেরও তো ঝুঁকি আছে ম্যাম। আপনি কোনো মতে নিজেকে সুরক্ষা দিতে পারলেও আপনার পরিবার কিন্তু বড় ধরনের ঝুঁকিতে আছে। তারা কিন্তু বেশ বিপদে পড়বে। রোজা তাচ্ছিল্য হেসে বলল। আমার আবার পরিবারও আছে? আকরাম চৌধুরী জানতেন যে রোজা এমন কথাই বলবে। তিনি আবারও বললেন, দেখুন ম্যাম, আপনার যে পরিবার নেই আপনি এটা কখনো অস্বীকার করতে পারেন না, অন্তত আমার সামনে না। রাজিয়া ম্যাম আছে, আহমেদ স্যার আছে, আপনার মামা আছে, তারা কি আপনার পরিবার নয়? আপনি কি তাদেরকে ভালোবাসেন না? রোজা এবার খুব সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল। ওয়েট, আপনি তাহলে বলতে চাইছেন যে এই মানুষগুলোর প্রাণের ঝুঁকি আছে? আকরাম চৌধুরী এবার বলে উঠলেন, তাছাড়া কি বলছি ম্যাম? আমি তো আপনাকে এতক্ষণ ধরে এটাই বোঝানোর চেষ্টা করছি, আপনার পরিবার বলতে তো এনাদেরই বোঝাচ্ছি। রোজার মাথায় এবার বাজ ভেঙে পড়ল। তার মানে ইতিমধ্যে শত্রুদের ধূর্ত চোখ আহমেদের দিকে গিয়েছে। রাজিয়া রহমানের দিকে তো অনেক আগেই গিয়েছিল। তার নিজের যা কিছু হয়ে যাক না কেন, সে কোনোভাবেই রাজিয়া রহমান, আহমেদ এবং তার মামার কোনো ক্ষতি হতে দিতে পারে না। রোজার মামা 2 সপ্তাহ আগে সৌদি আরব থেকে ফিরে এসেছে। এই পর্যন্ত রোজার শুধুমাত্র 2 বারই গিয়েছিল তার মামার মোর্শেদ ইসলামের সাথে দেখা করতে। এর মধ্যে যে শত্রুরা তাদেরকে খেয়াল করে ফেলেছে এটা মাথায় আসেনি রোজার। কিছুক্ষণ নীরব থাকলেও রোজার নীরবতা দেখে আকরাম চৌধুরী এবার চোখের ইশারা করে তার অ্যাসিস্ট্যান্টকে কিছু বললেন। 2 মিনিটের মধ্যেই আকরাম চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট একটি ট্রেতে করে 2 কাপ কফি নিয়ে এলো। আকরাম চৌধুরী একটা কাপ রোজার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ম্যাম প্লিজ। রোজা একবার কফির কাপের দিকে তাকালো, একবার আকরাম চৌধুরীর দিকে তাকালো। এরপরে কফি কাপটা হাতে তুলে নিতে গিয়েও নিল না। ফট করে টেবিল থেকে উঠে পড়ল। তার দেখা দেখি আকরাম চৌধুরীও দাঁড়িয়ে গেলেন। রোজা এবার 2 আঙুল দিয়ে নিজের কপাল ঘষে বলে উঠল, আজ আর না থাকি, পরে একদিন এসে খেয়ে যাব। আমার জন্য কেউ একজন অপেক্ষা করছে। আর আপনি একটা কাজ করুন, আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে একজনের ছবি মেল করে পাঠিয়ে দিচ্ছি। সেই ছবির লোকটার সমস্ত ডিটেলস আমার চাই। আপনি একটু কষ্ট করে সেগুলোকে বের করুন। আর কিছুক্ষণ থেমে রোজা আবারও বলে উঠল, আমার নিজের প্রাণের ঝুঁকি থাকলেও আমি এই কাজটা করব। কিন্তু তার আগে আমার কাছের মানুষদের যাদের প্রাণের ঝুঁকি রয়েছে তাদেরকে আমার কাছ থেকে দূরে সরাতে হবে। একটা কথা কানের মধ্যে ঢুকিয়ে রাখুন মিস্টার আকরাম চৌধুরী, যে করেই হোক জাভেদ রায়ের বিরুদ্ধে আমার সমস্ত প্রমাণ চাই। আমার সমস্ত প্রমাণ, এমন এমন বিপজ্জনক প্রমাণ চাই যাতে ওপর মহল থেকে একদম এনকাউন্টার করার অর্ডার এসে যায়। বলেই হনহন করে বিউরো থেকে বেরিয়ে এলো রোজা। কিছুক্ষণ পর রোজা ফিরে এলো। তার চোখে একটু অবাক ভাব। গাড়ির কাছে এসে আহমেদকে অভিমানের মূর্ত বানিয়ে বসে থাকতে দেখে কেন জানি রোজার মনে মনে বেশ হাসি পেল। খুব কষ্ট করে হাসি চেপে বলল, কী সমস্যা আপনার? এত মুখ ভার করে বসে আছেন কেন? বউ মরে গিয়েছে নাকি? শেষের কথাটার জন্য আহমেদ কটমট করে তাকালো রোজার দিকে। জীবন্ত থাকার পরেও নিজেকে মৃত বলছে, তা আবার উঁচু গলায়। আজ একটু কম ভালোবাসলে রোজার কানে নিচে 2 থাপ্পড় লাগাতো আহমেদ। একটু বেশি ভালোবাসে দেখে কিছু বলতেও পারছে না। রোজাকে আঘাত করলে তো তার নিজেরই কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম। আহমেদ তাও একটু রাগ দেখাতে চাইল, কিন্তু রোজার চোখে দুষ্টুমি ঝিলিক দেখতে পাচ্ছিল সে। মেয়েটা কি তার সাথে ফাজলামি করছে? এই জন্য আহমেদ চোখ ঘুরিয়ে নিয়ে মুখে চাপা রাগ রেখে চোখের কোণায় মুচকি হাসি নিয়ে বলল, আমি রাগ করেছি, অভিমান করেছি। তুমি আমাকে গাড়িতে ফেলে চলে গিয়েছো। এত বড় একটা বেইমানি। আমার ফ্যান ফলোয়ার্সরা এসব অনাচার একদম সহ্য করবে না। এখন তোমার একটা কাজ আছে, আমায় মনের মতো করে রাগ ভাঙাও। রোজা চমকে বলল, তাই
নাকি? তা কি করতে হবে? আহমেদ বাঁকা হেসে রোজার মুখের দিকে তাকিয়ে বলল, তেমন কঠিন কিছু না, শুধু আমার গালে একটা চুমো দাও, তবে রাগ ভাঙবে। রোজা তাচ্ছিল্য হাসলো। ইন ইউর ড্রিমস, কখনোই না। আহমেদ এবার অন্যদিকে ফিরে বলে উঠল, কাছে আছি তো, মর্ম বুঝছো না। যেদিন থাকবো না সেদিন এই মানুষের গুরুত্ব বুঝবে। যেমনটা এই 3 বছরে আমার অনুপস্থিতির যন্ত্রণা সহ্য করেছ, যেদিন সত্যি সত্যি হারিয়ে যাব সেদিন কেঁদে কেটে সাগর বানিয়েও কুল পাবে না। আহমেদ কথাটা মজার ছলে বলল। রোজা মুহূর্তের জন্য থমকে গেল। অন্যমনস্ক হয়ে গেল তার মস্তিষ্ক। মনে পড়ে গেল একটু আগে আকরাম চৌধুরীর বলা একটি বাক্য। আপনার পরিবারে ঝুঁকি আছে ম্যাম। রোজা গাড়িতে থাকা পানি খেয়ে গলা ভিজে নিল। আহমেদের কথায় সে আসলে ভয় পাচ্ছে এখন। যদিও কিছু বলল না, কিন্তু তার চোখে এক ধরনের ভয় ফুটে উঠল। তা আহমেদ দেখতে পেল না। রোজার বুক থুকপুক থুকপুক করছে। এই 3 বছরে রোজা একবারও কখনো এমন ভয় অনুভব করেনি যেটা এই মুহূর্তে সে করছে। আকরাম চৌধুরীর বলা কথাগুলো তার মাথায় এখনো চরকির মতন ঘুরপাক খাচ্ছে। কথাগুলো একদমই ভুল নয়। কোনো মানুষের তার কাছে থাকা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। পায়ের ক্ষতটা কিছুটা কমে এসেছে রোজার, যদিও যন্ত্রণাটা এখনো রয়েছে, কিন্তু রোজা সেসবে এখন পাত্তা দিল না। বিছানার ওপর বসে নিজেই নিজের ব্যান্ডেজ খুলতে শুরু করলো। এই ব্যান্ডেজ দেখলেই তার গা জ্বলে ওঠে। এসব তার কাছে বোঝা মনে হয়। ব্যান্ডেজ খুলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে রোজা একটা ক্রিম নিয়ে পায়ের আহতস্থানে লাগিয়ে দিল। আজ খুব ক্লান্ত লাগছে তার। আহমেদকে তার ফ্ল্যাটে ড্রপ করে দেওয়ার পর রোজা আরও অনেক কাজ করেছে। তার মূল উদ্দেশ্য অন্য হলেও সে তো তার অন্যান্য কাজগুলোকে অবহেলা করতে পারে না। বিভিন্ন কেসের কাজ সলভ করতে তার আজ অনেক বেশি ক্লান্ত লাগছে। বিছানার গায়ে এলিয়ে দিতেই তার চোখে নেমে এলো রাজ্যের ঘুম, কিন্তু তাও সে ঘুমাতে পারল না। রোজা খুব ভালো করে জানে জাভেদ কখনো হাত পা গুটিয়ে বসে থাকার মানুষ না। সে নিশ্চয়ই বসে বসে কোনো শয়তানি পরিকল্পনা আঁটছে এবং যে কোনো সময় তাদের ওপর তা ফলাতে পারে। হঠাৎ করে রোজার মস্তিষ্কে একটি সূক্ষ্ম ঝিলিক দিয়ে উঠল। কিছু একটা ভেবেই ফট করে বিছানার পাশে থাকা ক্যালেন্ডারে ভালো করে দেখে তাকিয়ে থাকলো। আজ 10 তারিখ, অর্থাৎ কালকে 11 তারিখ, আর পরশুদিন সেই বিশেষ দিনটা। মুচকি আসলো রোজা। এই 3 বছরে সে এই বিশেষ দিনটাকে নিজের মতো করে অগোচরে উদযাপন করলো। এবারে অন্যরকমভাবে উদযাপন করবে বলে ভেবে নিল। মৃদু হেসে রোজা বিড়বিড় করে বলে উঠল, 12ই অক্টোবর, আবারও স্বাগতম তোমাকে। চোখ ফিরিয়ে নিয়ে রোজা শুয়ে শুয়ে তার মাথার উপরে থাকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ একটা বড় সিদ্ধান্ত নিয়ে বসল। এটাই সুযোগ। সে নিজে মরবে, কিন্তু অন্যদেরকে মরতে দেবে না। সে নিজের ক্ষতি দেখে নিতে পারবে, কিন্তু তার কাছের মানুষদের ক্ষতি সে বেঁচে থাকতেই দেখতে পারবে না। বারান্দায় বসে চা খাচ্ছেন আকরাম চৌধুরী। হাতে তার অসংখ্য ফাইল। টি টেবিলে রাখা 2টি ফোনের দিকে তাকিয়ে তিনি আবারও ফাইলের দিকে নজর দিলেন। যে করেই হোক কাঙ্ক্ষিত তথ্যটা পেতেই লাগবে। টেবিল থেকে চায়ের কাপটা উঠিয়ে একটু চুমুক দিতেই পেছন থেকে তাকে কেউ জড়িয়ে ধরল। আকরাম চৌধুরীর বুঝতে একটুও অসুবিধা হলো না যে কে তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে থাকা হাতটা টেনে তিনি সামনে ঘুরিয়ে আনলেন। কিরে মা, এতক্ষণ তোর ফেরার টাইম হলো? সাদা শার্টের ওপর মেরুন রঙের কোট পরে থাকা খুব আধুনিক গড়নের তরুণীটি এবার সামনে থেকে আকরাম চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, আমি মিস ইউ বাবা। আকরাম চৌধুরী নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি তো অনেক মিস করছি, সারাদিন একবারও বুড়ো বাপটার সাথে কথা বলিসনি। এই তরুণীটির নাম হলো তিশা। সে বর্তমানে একজন গোয়েন্দা দলের সাথে যুক্ত রয়েছে। বংশ পরম্পরা অনুযায়ী সে এই ডিপার্টমেন্টে এসেছে। আকরাম চৌধুরী নিজে একজন সিআইডি অফিসার এবং তার বাবা ছিলেন একজন পুলিশ অফিসার। তিশা তার মায়ের মতো যতটা সুন্দরী, আকরাম চৌধুরীর বৈশিষ্ট্যের মতো ততটাই বুদ্ধিমতী। তবে তিশা এখনও পুরোপুরিভাবে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হয়নি। গত 2 বছর ধরে সে নিজেকে প্রস্তুত করেছে এজে আর টিমের সাথে কাজ করার জন্য। আকরাম চৌধুরীর কথা শুনে তিশা এবার চেয়ার টেনে বসে ক্লান্ত ভঙ্গিতে বলল, আর বলো না বাবা, সারাদিন অনেক ধকল গিয়েছে। সারা সকাল থেকে বিকাল পর্যন্ত নতুন কেসটা নিয়ে গোয়েন্দাগিরি করলাম। এই সন্ধ্যাবেলা একটু জিম থেকে ঘুরে এলাম। ক্যারাটে ক্লাসে আজকে যেতে পারিনি, কাল যাব।
আকরাম চৌধুরী কেটলি থেকে আরেক কাপ চা ঢেলে তার মেয়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, তোর যদি কষ্ট হয়ে থাকে তুই এসব ছেড়ে দে মা, একসাথে এত কিছু করার কোনো দরকার নেই। তুই গোয়েন্দার দলের সাথে যুক্ত রয়েছিস, সেখানে ঠিকমতো কাজ কর, শুধু শুধু আর কেন ট্রেনিং নিচ্ছিস? তিশা এবার চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বাবা তুমি খুব ভালো করে জানো আমি আন্ডার কভার টিম এজারের সাথে কাজ করতে চাই। সেই টিমের লিডার রোজা ইসলাম, যার কথা তুমি সবসময় বলো, আমি তার সাথে আর আন্ডারে হলেও কাজ করতে চাই। ম্যামকে সামনাসামনি দেখার অনেক ইচ্ছা, আজ পর্যন্ত তাকে দেখা করালে না। আকরাম চৌধুরী মুচকি এসে আবারও চায়ের কাপে চুমুক দিলেন। মূলত রোজা যে কতটা দক্ষ একজন লিডার সেটা ডিপার্টমেন্টের সবাই জানে। তার সাথে কাজ করা মানে ডিপার্টমেন্টের সবচেয়ে উচ্চ পদে কাজ করা। পড়াশোনা চলাকালীন সময় তিশা নিজের বাবার মুখে রোজার কথা অনেক শুনেছে, এমনকি মুগ্ধ হয়ে তাকে দেখার ইচ্ছা পোষণ করেছে। যেদিন থেকে তিশার পড়াশোনা শেষ করেছে সেদিন থেকে সে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে যেভাবেই হোক এজেআর গ্রুপে সে জয়েন করবেই, রোজার সাথে সে কাজ করবেই। কিন্তু তিশার বয়সটা অনেক কম, এজন্য তিশার প্রস্তুত হওয়ার দরকার ছিল, যার কারণে সে গোয়েন্দা দলের সাথে যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন ট্রেনিং নিচ্ছে, ক্যারাটে শিখছে, ভিন্ন ভিন্ন দক্ষতা অর্জন করছে, যার জন্য সে রোজার সাথে কাজ করার মতো যোগ্যতা অর্জন করতে পারে। আকরাম চৌধুরী তাতে দ্বিমত পোষণ করেননি, বরং নিজের মেয়ের এরকম ইচ্ছা দেখে তিনি বেশ খুশি হয়েছিলেন। রোজা নিঃসন্দেহে একজন দক্ষ অফিসার, তিনিও চান যে তার মেয়ে এরকম একজন দক্ষ মানুষের সাথে থাকুক। নিজের গায়ের কোটটা খুলে রেখে তিশা এবার ভ্রুকুচকে বলল, কি ব্যাপার বাবা, টেনশনে আছো মনে হচ্ছে? আর কতগুলো ফাইল কিসের? এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছো দেখছি। আকরাম চৌধুরী একটু মুচকি এসে বললেন, আর বলিস না মা, বলেছিলাম না জাবেদের বিষয়টা, যেটা নিয়ে রোজ ম্যাম টেনশনে আছে। এই ক্রিমিনালটাই একমাত্র কালপিট, ওকে ধরাতে পারলেই একমাত্র দেশ থেকে প্রায় 35% ক্রাইম ধ্বংস করা দেওয়া হবে। তিশা এবার চায়ের কাপটা টেবিলে রেখে সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, কেন বাবা, এই লোকটার এমন কি করেছে যে তার সাথে এতগুলো ক্রাইম যুক্ত? আকরাম চৌধুরী নিজের মেয়ের দিকে তাকিয়ে বললেন, এই জাবেদ রায়ান এত বড় ক্রিমিনাল, এতটা পুলিশ ডিপার্টমেন্ট কখনো টেরও পায়নি। তবে রোজা ম্যাম যেদিন থেকে ডিপার্টমেন্টে যুক্ত হয়েছেন সেদিন থেকে ক্রিমিনালটার কথা উঠে এসেছে। তবে এখানে রোজা ম্যামের একটা স্বার্থ রয়েছে, তিনি তার অতীতের কোনো কিছু একটা প্রতিশোধ নিতে চান, যার সাথে জাবেদ রায়ান যুক্ত। যখন উনি জানতে পারলেন যে জাবেদ শুধুমাত্র 2-1টা ক্রাইম না অনেকগুলো ক্রাইমের সাথে যুক্ত রয়েছে, তখন তিনি তার ভাবনা বদলে ফেলেন। এখন শুধুমাত্র নিজের প্রতিশোধের জন্য না, দেশের মানুষকে এরকম জঘন্য মানুষের হাত থেকে রক্ষা করার জন্য তিনি মিশনে নেমে গেলেন। তিশা মনোযোগ দিয়ে শুনতে থাকলো আকরাম চৌধুরীর কথা। সে নিজেও কিছুদিন আগে এই জাভেদের সম্পর্কে জানতে পেরেছে। লোকটা প্রায় 12 বছর ধরে এসব কারবার করে যাচ্ছে, কিন্তু আশ্চর্যকর বিষয় হলো কোনো পুলিশ বা অন্য কেউ কোনোদিনও টেরও পায়নি এই লোকটার আসল রূপ। খুব চালাকির সাথে সে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত কয়েক বছর ধরে সে বিদেশ থেকে পরিচালনা করলেও কদিন আগে দেশে ফেরে এখন দেশে থেকে কাজ করে যাচ্ছে। আকরাম চৌধুরী আবারও বলে উঠলেন, ম্যাম যখন ডিপার্টমেন্টে প্রথম যুক্ত হলেন তখন তিনি খুব একটা দক্ষ ছিলেন না, এই কারণে ওই বিষয়ে তিনি কখনো কথা উঠায়নি। অন্তত পরিশ্রমের সাথে নিজে তিনি গড়ে তুললেন। প্রথম 1 বছরে তিনি দেশের বিভিন্ন জোরালো কেসগুলো আনসাইন সলভ করে দিলেন, যেটা সত্যি অবনবী ছিল। তার এরকম অসম্ভব দক্ষ দেখে তাকে সিক্রেট আন্ডারকভার টিমের লিডার বানিয়ে দেওয়া হলো, এবং সেই থেকে ম্যামের একটাই লক্ষ্য, তার একটাই মিশন, জাবেদ রায়ানকে নিজ হাতে এনকাউন্টার করা। তিশার চোখ বড় বড় হয়ে গেল। সেইবার 2 হাত বুকে গুজে নিয়ে বলল, সাংঘাতিক বাবা। আচ্ছা উনি কি তাহলে নিজের ব্যক্তিগত প্রতিশোধের জন্যই এই ডিপার্টমেন্টে এসেছিল? রোজা ম্যাম কখনো মিথ্যা কথা বলেন না। ওনার কাছে যতটুকু শুনেছি উনি নিজেই স্বীকার করেছেন শুধুমাত্র তার ব্যক্তিগত প্রতিশোধের জন্যই তিনি ডিপার্টমেন্টে এসেছেন। কিন্তু কয়েকদিন যাওয়ার পর তিনি নিজের কাজকে বেশ ভালোবেসে ফেলেন। এই জন্য তখন থেকে তিনি শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য না, দেশের স্বার্থে কাজ করতে শুরু করলেন। কিন্তু মস্তিষ্কে তার গেঁথে রইল জাবেদ রায়ানের বিষয়টা। আর অদ্ভুত বিষয় হলো, অনেক ইনভেস্টিগেশন করার ফলে সবাই জানতে পেরেছিল জাবেদের দ্বারা দেশের সব হাই লেভেলের ক্রাইম পরিচালিত হয়।
সে এখন ওয়ার্ল্ডের ক্রিমিনাল হওয়ার কথা। তবে এই কাজটা পুরোপুরি হ্যান্ডেল করে রোদা ম্যাম। এই কারণে আমাদের সামনে দিয়ে হেঁটে গেলেও রোদা ম্যাম অনুমতি ছাড়া, অর্ডার ছাড়া আমরা জাভেদকে কেউ কিছু করতে পারবো না। এটা একটা সিক্রেট মিশন বলা যায়। তিশার চোখ জলজল করেছে। সে আরও শুনতে আগ্রহী হলো। আকরাম চৌধুরী আবার বলে উঠলেন, ম্যামকে দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। একটা মেয়ে হয়ে কিভাবে এত কিছু সামলান, তাও এত কম বয়সী মেয়ে হয়ে। এটা বুঝতে পারছিস, উনি মোটামুটি তোর থেকে 3 থেকে 4 বছরের বড় হবে, অর্থাৎ উনি আমার মেয়ের বয়সী। তবুও আমি তাকে ম্যাম ডাকতে বাধ্য, কারণ তার দক্ষ, তার যোগ্য, তার পজিশন সত্যি অনেক প্রশংসনীয়। ওনার বুদ্ধিমাত্রা দেখে মাঝে মাঝে নিজে অবাক হয়ে যাই, আর ভাবতে থাকি এত বছর দেশের জন্য কি করলাম, এত বছর ধরে কি বুদ্ধি খাটাইলাম আমি। একটু থেমে চায়ে চুমুক দিয়ে আবারও আকরাম চৌধুরী বলে উঠলেন, উনি নিজের দায়িত্বে খুবই দক্ষতার সাথে পালন করছে। ভাবা যায় 3 বছরে তিনি এত কম বয়সী একজন তরুণী হয়ে 224টা কেস সলভ করেছেন, আর এমনভাবে সলভ করেছেন যে সেগুলি আর পরবর্তীতে রিওপেন করার প্রয়োজন হয়নি। সেগুলোর মধ্যে আবার 12টা কেস ছিল অনেক জোরালো, সেগুলো প্রায় 6-7 বছর ধরে পেন্ডিং ছিল। অবিশ্বাস্য। তিশা আনমনেই বলে উঠল, শি ইজ জিনিয়াস, রিয়েলি ভেরি ব্রিলিয়েন্ট। আকরাম চৌধুরীর আজকে কথাগুলো শুনে তিশার মস্তিষ্কে আবারও জ্বলে উঠল সেই আগুনটা। সে যেভাবেই হোক এ যে আর গ্রুপে যুক্ত হবেই, রোজার আন্ডারে কাজ করবেই। একটা শক্তপত্র প্রতিজ্ঞা নিয়ে নিল তিশা। এর জন্য তার যেভাবে নিজেকে প্রস্তুত করা দরকার সে সেভাবে নিজেকে প্রস্তুত করে তুলবে।